আচ্ছা, আমাদের লেকচার 2টা হচ্ছে গিয়ে আমরা পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসের দিকে কিভাবে যাই বা কেন যাই। আগে এটা কেন যাই সেটা চিন্তা করব, তারপর কিভাবে যাই সেই জিনিসটা চিন্তা করব। আমরা যখন প্রথম ক্লাসে বলেছিলাম যে আমরা আরএমএস ভ্যালু, তারপর হচ্ছে ডিসি ভ্যালু, এসি ভ্যালু, এগুলোকে আমরা আসলে সুইচিং করে করে কন্ট্রোল করতে পারি। একইভাবে আমরা যদি চিন্তা করি যে সুইচিং করে করে কন্ট্রোল করলে আমাদের সুবিধাটা কি পাওয়া যায়, আউটপুট পাওয়ারকে আমরা ভ্যারি করতে পারি। আউটপুট পাওয়ার ভেরিয়েশন অর্থ হচ্ছে গিয়ে আউটপুট টর্ক এবং আউটপুট স্পিড। তাহলে এই যে সুইচিং করব, এই সুইচটা কিভাবে আসলে চিন্তা করব। আচ্ছা, আমাদের বাসা বাড়িতে যদি দেখি, বাসা বাড়িতে সিম্পল একটা এসি ইনপুট আছে সিঙ্গেল ফেজ, তার সাথে নর্মাল সুইচগুলো থাকে, এগুলোকে আমরা রিড সুইচ বা পিয়ানো সুইচ বলি। তার সাথে একটা বাতি থাকতে পারে, এরকম ভাবে একটা বাতি হতে পারে। আচ্ছা, আর বাসার কানেকশন যদি আরো একটু ভালোভাবে চিন্তা করি তাহলে এরকম থাকে। তিনটা লোড আঁকার চেষ্টা করলাম, লোড 1, লোড 2, লোড 3। তিন ধরনের লোড, খেয়াল করে দেখো। প্রথমটা হচ্ছে একটা বাতি, দ্বিতীয়টা হচ্ছে একটা ফ্যান, তৃতীয়টা হচ্ছে গিয়ে একটা মাইক্রোওয়েভ ওভেন। এখন খেয়াল করে দেখো, এই তিনটা যে সুইচ আমি দিলাম, যে বাতিটার সুইচের রেটিং, ফ্যানটার সুইচের রেটিং আর মাইক্রোওয়েভের সুইচের রেটিং, এই তিনটা রেটিং কি সমান হবে? এই তিনটা রেটিং আমরা কিভাবে চুজ না করি? স্যার। না স্যার। আচ্ছা, এই তিনটা রেটিং আমরা আসলে চুজ করি কিভাবে? ধর আমার মনে হয় এটার মাইকটা কি অন? মাইক অফ, অন্য কারোর থেকে আসতেছে মনে হয় নয়েজটা। আচ্ছা, এটা ডিপেন্ড করে কিসের উপর? এটা ডিপেন্ড করে আমার লোড কারেন্টের উপর। ঠিক আছে, ভোল্টেজ যদি চিন্তা করি, ভোল্টেজ এখানে তিনটা সুইচের জন্যই একই রকম, সবই হচ্ছে গিয়ে 220 ভোল্ট। আচ্ছা, এই সুইচের ভোল্টেজ কত হবে? যদি আমরা যখন সুইচটাকে ওপেন রাখি তখন এই সুইচের ভোল্টেজ হবে গিয়ে আমার 220, ঠিক না? আর সুইচটা যখন ক্লোজ করব তখন সুইচের মধ্যে দিয়ে কারেন্ট যাবে এই লোড কারেন্টের সমান। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমাকে তাহলে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে আমি যে লোডটা ব্যবহার করব তার ভোল্টেজ কত, আমি যে লোডটা ব্যবহার করব তার কারেন্ট কত। বোঝা গেছে কথাটা? ভোল্টেজ এবং কারেন্ট এটি আমাকে জানতে হবে। যখন সুইচটা ক্লোজ করবো তখন তার মধ্যে লোড কারেন্ট ফ্লো করবে, আর যখন সুইচটা ওপেন থাকবে তার এক্রসে লোডের যে ভোল্টেজটা, সেটা লোডের ভোল্টেজটা যত থাকবে আমার সোর্সের ভোল্টেজটা সেভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, এখন যদি সিম্পল এই সার্কিটে আসতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে? এই সার্কিটটা ক্লোজ করার মধ্যে আমি পাচ্ছি যে এদিক দিয়ে আমরা কারেন্ট ফ্লো করবো। এখন এই সুইচটাকে যদি আমরা মসফেট বা এটা বিজেডি দিয়ে রিপ্লেস করি তাহলে কি দাঁড়াবে? আমরা এখানে একটা সেমিকন্ডাক্টর সুইচ দিলাম, সলিড স্টেট, সলিড স্টেট সুইচ। বোঝা গেছে? এখন এই সলিড স্টেট সুইচের ভোল্টেজ হতে হবে সোর্সের ভোল্টেজের সমান, আর কারেন্ট হতে হবে লোড দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সিম্পল একটা ডিসি মোটর যদি চিন্তা করি,
একটা ডিসি মোটর, এই একটা ডিসি মোটরে আমরা এখানে বেজে একটা কারেন্ট দিব আইবি, দিলে আমার দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে আইসি। তার মানে যখন এটাকে সুইচটাকে অন করব তখন আমার এভাবে একটা কারেন্ট ফ্লো করবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ভোল্টেজ সোর্সের ভিন এর ভ্যালু কত হবে? মোটরটা কত ভোল্ট ধরবো বলো? স্যার 12 ভোল্ট, একটু বেশি চিন্তা করতে পারো না? 24 ভোল্ট, হ্যাঁ 24 ভোল্ট স্যার। আর একটু বেশি চিন্তা করে দেন। হ্যাঁ Sir, 48 or 60 volt. আচ্ছা, তোমাদের সাথে চিন্তা যাওয়া যাবে না, বুঝছি। মন বড় করো, মন বড় করো। 500 ভোল্ট কারেন্ট রিডিং, ফর এক্সাম্পল 50 অ্যাম্পিয়ার। মোটরের সাইজ কত হবে? 25 কিলোওয়াট। বুঝছো? বলতে পারো স্যার এই 25 কিলোওয়াটের মোটর কই ইউজ করবো? স্টোন ক্রাশার আছে না, ওখানে ব্যবহার করতে পারি। স্টোন ক্রাশার যে, ওখানে আমরা ব্যবহার করতে পারি। ওকে, স্যার এটা কি হাই টর্ক মোটর? হ্যাঁ বুঝি নাই। স্যার টর্কটা কি এখানে বেশি থাকবে মোটরে? এটা মোটরের ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করবে, কি মোটর তুমি ব্যবহার করতে যাচ্ছ, কোন পারপাসে। ট্র্যাকশন মোটর যদি চিন্তা করো তাহলে তো হবেই। ট্র্যাকশন মোটর চিনো? ট্র্যাকশন মোটর কোনগুলো বলে? হ্যাঁ, ট্র্যাকশন মোটর চিনো? যে মোটরগুলা বাস, ট্রাম বা যে কোনো মুভিং ইয়াকে ট্র্যাকশন মানে টেনে নিয়ে যায়, তাদেরকে বলা ট্র্যাকশন মোটর। ট্রামের মোটর হতে পারে ট্র্যাকশন মোটর, ট্রেনের মোটর ট্র্যাকশন মোটর, এগুলোকে আমরা ট্র্যাকশন মোটর বলি। তো ট্র্যাকশন মোটর যদি চিন্তা করো তাহলে হতে পারে, ঠিক আছে, অ্যাট দি অর্ডার অফ মেগাওয়াটও হয়, অ্যাট দি অর্ডার অফ হান্ড্রেডস অফ কিলোওয়াট হয়, 700-800 কিলোওয়াট করে মোটরগুলো হয়। বোঝা গেছে? আচ্ছা, আমরা অনেক সময় টারবাইনকেও ঘুরাই এ ধরনের হেভি হেভি ডিউটি মোটর দিয়ে, বুঝতে পারছো? যেমন যে হাইড্রো যে টারবাইনগুলা, হাইড্রো টারবাইনে কিন্তু টারবাইনটা আস্তে আস্তে ঘুরানো হয়, প্রথমেই কিন্তু পানিটা দেওয়া হয় না। টারবাইনগুলো একটু একটু করে মোটর দিয়ে চালাইতে থাকা হয়, অল্প অল্প করে পানি দেওয়া হয়। তুমি যদি প্রথমেই পুরোটা পানি একবারে দিয়ে দাও মোটরটা ঘোরার জন্য, ও তো ঘুরবেই না ইনার্শিয়ার জন্য এটা টারবাইনটা, বরং যেটা হবে যে টারবাইন ব্লেড গুলা বাঁকা যাবে। সিস্টেম এভাবে চিন্তা করা হয়। এখন ওয়াটার টারবাইন যেগুলা, সেগুলো অ্যাট দি অর্ডার অফ 200-250 মেগাওয়াট। 200-250 মেগাওয়াটের একটা টারবাইনকে তুমি যদি ঘুরাইতে চাও, এটা কি আর 12 ভোল্টের একটা ডিসি মোটর দিয়ে ঘুরাইতে পারবা? হ্যাঁ, না স্যার। 12 ভোল্টের চেয়ে বেশি চিন্তা করতে পারো না? হ্যাঁ, চিন্তা করতে হবে বড় বড় চিন্তাটা, এভাবে আসতে হবে না, এবং বড় চিন্তার সাথে সামঞ্জস্যপূর্ণ চিন্তা থাকবে। এবং এই টারবাইনের যে মোটরগুলা ঘুরাবা, বুঝতে পারছো, আমার কাছে একটা টেস্টিং এর রিপোর্ট ভেরিফিকেশনের জন্য আসছিল, এই টেস্টিং এর রিপোর্টটা, ওই মোটরের দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে। $1.6 মিলিয়ন, $16 লক্ষ একটা মোটরের দাম। তো একটু বড় চিন্তা ভাবনা করো। ওকে, Sir, traction motor গুলো কি DC হয়? একটা মোটর ডিসিও হয়, এসিও হয়, এখন বিএলডিসিও হয়। এখন ম্যাগনেটিক সার্কিট ডেভেলপ করার কারণে ইয়ে হয় ট্রাকশন মোটর। আগে ট্রাকশন মোটর সবই ডিসি ছিল, এখন যেহেতু ইনভার্টার সিস্টেম অনেক ডেভেলপ করছে, যার জন্য এসি তৈরি করলে সুবিধা। তুমি যদি ইয়া দেখো যে ট্রেনের ইঞ্জিন,
ট্রেনের ইঞ্জিন যদি দেখো তাহলে ট্রেনের ইঞ্জিনের চাকা কয়টা? বলতো ট্রেন ইঞ্জিনের চাকা কয়টা? স্যার 12টা মনে হয় স্যার। 12টা। গুড। ট্রেন ইঞ্জিনের চাকা হচ্ছে 12টা। এক পাশ থেকে যদি দেখো তাহলে এক পাশ থেকে দেখো 6টা, ওই পাশ থেকে 6টা। আচ্ছা, এগুলো হচ্ছে নর্মাল লোকোমোটিভ গুলা, বড়গুলা না। আচ্ছা, এটা অবশ্য হিসাব আছে, এগুলাকে অন্যরকম ভাবে ডিফাইন করা হয়। তার মানে এক্সেল কয়টা? 12টা চাকা থাকলে মানে 6 জোড়া চাকা আছে, তাহলে এক্সেল কয়টা? স্যার 6টা হবে। 6টা। এক্সেল হচ্ছে 6টা। তার মানে মোটর হচ্ছে 6টা। 6টা ডিসি মোটর একই সাথে কানেক্টেড করে তোমার কি চিন্তা করা হয়, একটা যদি 500 কিলোওয়াটের মোটর হয় তাহলে টোটাল ট্রেনের আউটপুট পাওয়ার হচ্ছে 3 মেগাওয়াট। ইটস এ রানিং অর মুভিং পাওয়ার প্ল্যান্ট। একটা 3 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট মুভ করতে থাকে, বুঝতে পারছো? আর ট্রেন যদি চিন্তা করো, ট্রেনের মধ্যে যেটা থাকে লোকোমোটিভ, যেগুলোকে আমরা ডিজেল লোকোমোটিভ যেগুলোকে বলি, সরাসরি ইঞ্জিন দিয়ে কানেক্টেড না। এখানে হচ্ছে গিয়ে জেনারেটর, সরি জেনারেটর এখানে না, একটু ইয়া করি। এই জায়গাটায় হচ্ছে কি আমার ডিজেল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিনটা হচ্ছে এই জায়গায়। ওকে, এটার সাথে একটা অল্টারনেটর থাকে, সিনক্রোনাস জেনারেটর। এই অল্টারনেটর এসি তৈরি করে, এইটাকে আমরা রেকটিফাই করি, পরে আমরা ডিসি মোটর ড্রাইভে দেই। এখানে 1 2 3, এখানে 1 2 3, এরকম ভাবে 6টা জায়গা থাকে, 6টা এক্সেল, 6টা মোটরে ডিসি থেকে এখানে ইনপুট দেওয়া হয়, বুঝছো? এই জায়গাটায় তোমরা যেটা দেখো সেটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা। ফুয়েল ট্যাঙ্কটা এই জায়গায় থাকে, ফুয়েল ট্যাঙ্কের উপরে হচ্ছে গিয়ে ডিজেল জেনারেটরটা, বুঝতে পারছো? স্যার এটা এখন কি এভাবে পুরাটাই চিন্তা করা হয় ইঞ্জিন দিয়ে তেল দিয়ে ইয়া হয় না স্যার, নাকি ওগুলি যে, সরি স্যার? বুঝতেছি না তোমার কথা, সাউন্ড স্যার খুব ডিজেল ডিজেল ইঞ্জিনে যে ইয়া ট্রেনগুলি বলে ওগুলি তো স্যার পুরাটাই হ্যাঁ, ইয়া হয় না, নাকি এরকম জেনারেটর দিয়ে এরকম কনভার্ট করে তারপর? এরকম জেনারেটর দিয়ে তো, সরাসরি ডিজেল ইঞ্জিনের সাথে চাকার কোনো কানেকশন নাই। বাংলাদেশে যেগুলো দেখো, আমি অন্যটা দেখা লাভ কি? অন্যটা তো তুমি দেখোই নি, তাহলে আমি অন্যটা নিয়ে বলে লাভ আছে তোমাকে? এখন যদি বলো স্যার বুলেট ট্রেনে কি থাকে, বুলেট ট্রেনে পুরোটা ইলেকট্রিক, বুলেট ট্রেনে কোনো ডিজেল ইঞ্জিন থাকে না। ওভারহেড ইয়া থেকে, ইলেকট্রিসিটি থেকে সেই ইয়া নেই। এখন এই যে 6টা মোটর থাকে, এই 6টা মোটর হচ্ছে এক একটা 500 কিলোওয়াট করে তৈরি করা হয়, 500 থেকে 800। এটার উপর বেস করে এটা ইঞ্জিনটা তোমার 3 মেগাওয়াট থেকে শুরু করে 5 মেগাওয়াট পর্যন্ত হয়, কখনো কখনো এটা 12 মেগাওয়াটও তৈরি করে। আমেরিকান যেটা নর্থ প্যাসিফিক, ওরা মানে সেটা হচ্ছে গিয়ে আমেরিকার কানাডা তৈরি করে, তারা পরপর 2টা ইঞ্জিন লাগায়, দেখবা পরপর 2টা ইঞ্জিন ট্রাকশন ইঞ্জিন লাগায়, এবং এদের মধ্যে পাওয়ারের ইন্টার কানেকশন আছে, মানে একটা একটাকে মাস্টার এবং স্লেভ করে তারা কাজ করতে পারে। এইসব ভিডিওগুলো পাওয়া যায়, ঠিক আছে? কানাডিয়ান বোম্বার্ডিয়ার একটা কোম্পানি আছে, তারা এগুলো তৈরি করে। তারপরে হিটাচি একটা কোম্পানি আছে, এরা তৈরি করে এই ইঞ্জিনগুলা। জেনারেল ইলেকট্রিক তৈরি করে। ওকে, এখন দেখো 500 ওয়াটের একটা কিলোওয়াটের একটা মোটর, আমাদের এটা হচ্ছে মাত্র 25 কিলোওয়াট। এখন 25 কিলোওয়াট যদি চিন্তা করি আমরা, তাহলে কি দাঁড়াচ্ছে, আমার এই বিজেটিটার মধ্যে দিয়ে 50 এম্পিয়ার কারেন্ট যাইতে হবে। আর যখন আমি বিজেটিটা সুইচ অফ করব, তখন এই বিজেটির মধ্যে আমার এখানে ভোল্টেজ আসবে 500 ভোল্ট সুইচ অফ করলে, আর সুইচ অন করলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে 50 এম্পিয়ার। বোঝা গেছে? তাহলে এই 500 ভোল্ট, নর্মালি আমরা যে ডায়োডগুলো ইউজ করি, এই ডায়োডগুলো রেটিং কত থাকে জানো? আমরা যে 1 টাকা দামের যে ডায়োডগুলো ইউজ করি, এগুলো রেটিং থাকে কত? আমরা 1 ampere, sir. হ্যাঁ, So 1 ampere.
1 এম্পিয়ার, গুড। আর কারেন্ট ভোল্টেজ রেটিং 100 ভোল্ট। স্যার 220 100 ভোল্ট, রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ 100 বেশি দেওয়া যায় না। আচ্ছা, কখনো কখনো 220 আছে কয়েকটার, জি স্যার। দেখবা যে 220 পাবা, ওইটা দিয়ে আমরা ব্রিজ রেক্টিফায়ার বানাই, ঠিক আছে, বা নর্মাল একটা সিঙ্গেল ডায়োড রেক্টিফায়ার। আর আমাদের ল্যাবে যে একটা গুলো যেগুলো বিক্রি করে, সরি, একটা গুলো যেগুলো কিনে আনে, সেগুলো হচ্ছে সবই ওই 300 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। এগুলো দিয়ে আমরা সিঙ্গেল ফেজ রেক্টিফায়ার তৈরি করতে পারি, তাও কারেন্ট রেটিং খুব কম, 1 অ্যাম্পিয়ার, এর বেশি না। তাহলে এখন এটার ভোল্টেজ রেটিং বাড়াবো কিভাবে, কারেন্টের রেটিং বাড়াবো কিভাবে? এই ডায়োডের যদি ভোল্টেজ রেটিং বাড়াইতে হয় তাহলে কিভাবে বাড়াবো? একটা ডায়োডের মধ্যে হচ্ছে আমার পিএন জাংশন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। আমরা যখন এটাকে ডায়োডটাকে তৈরি করব, তখন এই পাশে দাঁড়াচ্ছে কি, এই পাশে আমার নেগেটিভ চার্জগুলো অ্যাকুমুলেট হয়ে থাকে, আর এখানে আমার পজিটিভ চার্জগুলো অ্যাকুমুলেট হয়ে থাকে। এন টাইপ মেটেরিয়ালে মেজরিটিকে আইজুল হাকিম, Yes, sir. এন টাইপ মেটেরিয়ালে মেজরিটি ক্যারিয়ার কোনটা? Sir, positive. Sir, plus. Sir, positive. সর্বনাশ। আচ্ছা, এই একটু খেয়াল করো, তোমাদেরকে কোশ্চেন টোশ্চেন করলে যা উত্তর দাও এগুলো কিন্তু সব রেকর্ড হচ্ছে, উত্তরটা একটু বুঝে শুনে দিও, আমি বলবো স্যার পারি না, ঠিক আছে? ইফাতুল আলম, Yes, sir. So majority হচ্ছে স্যার electrons. বুঝি নাই, মেজরিটি Majority স্যার electrons, sir. ইলেকট্রন। আইজুল হাকিম, খেয়াল রাখো। আচ্ছা, Minority হচ্ছে আর পি টাইপ মেটেরিয়ালে এটা majority হচ্ছে স্যার holes. Minority হচ্ছে electrons. পজিটিভ চার্জ। Yes, আচ্ছা, sir. খেয়াল করে দেখো, যখন আমার ডিপ্লেশন লেয়ার ফর্মেশন হয় তখন হচ্ছে গিয়ে মেজরিটি মাইনরিটি ক্যারিয়ারের ট্রানজিশন থেকে আমরা ডিপ্লেশন লেয়ারে পি টাইপ হয়ে থাকে পি টাইপ হয়ে থাকে নেগেটিভ গুলা ইলেকট্রন, আর এন টাইপ হয়ে থাকে হোলস গুলা। ওকে, আচ্ছা, এখন এই যে ইলেকট্রন হোল রিকম্বিনেশনে এখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়। এই ডিপ্লেশন লেয়ারটা হচ্ছে এটা হচ্ছে তার ডিসটেন্স বা উইডথ। এখন আমরা যদি এর মধ্যে পজিটিভ ফরওয়ার্ড বায়াস রিভার্স কন্ডিশন করি, রিভার্স বায়াস করি, তাহলে কি দাঁড়ায়? পুরোটা সার্কিট হয় নাই, কিন্তু অনেকখানি হয়ে গেছে। আচ্ছা, এদিক থেকে ইলেকট্রনগুলা আসবে, এদিক থেকে হোলগুলো আসবে। এটা এইচ শর্ট ফর্ম, ঠিক আছে, এন না, এইচ গুলো আসবে। আচ্ছা, ইলেকট্রন এবং হোল যদি আসে তাহলে কি দাঁড়াচ্ছে? এই ডিপ্লেশন লেয়ারের উইডথটা আরো বাড়বে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এই ডিপ্রেশন লেয়ারের উইডথটা যদি আরো বেড়ে যায়, এখানে কি দেখতেছি আমরা? এখানে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, চার্জের অ্যাকুমুলেশন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাই থাকবো, ভোল্টেজ যত বাড়াবো এটা তত বাড়তে থাকবে। আচ্ছা, এখানে এখন খেয়াল করে দেখো, এক পাশে পজিটিভ চার্জ, আরেক পাশে নেগেটিভ চার্জ। আচ্ছা, পজিটিভ চার্জের পরিমাণ যখন বাড়ছে এখানে, এর মধ্যে যদি আমরা একটা ইলেকট্রনকে আবার ছাড়ি,
এই ইলেকট্রনটা কি করবে, এই পজিটিভ চার্জ দ্বারা অ্যাকুমুলেট হবে, এটা হচ্ছে তার ব্রেকডাউন, এটা হচ্ছে তার ব্রেকডাউন হবে। ঠিক আছে, ব্রেকডাউন হবে ডিউ টু দা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি যদি বাড়তে থাকে তখন এই ব্রেকডাউনটা হয়। কথাটা বোঝা গেছে? তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি কমাইতে পারলে তো আর এই ব্রেকডাউনটা হবে না। যদি কমানো যায় তাহলে আর এই ব্রেকডাউনটা হবে না। স্যার তাহলে কমানোর উপায় কি? বুঝিনি স্যার, আবার এর আগে বুঝতে হবে। স্যার আবার খেয়াল করে দেখো, আমরা যখন রিভার্স কন্ডিশনে যাচ্ছি, এক পাশে পজিটিভ চার্জ অ্যাকুমুলেট হয়, আরেক পাশে নেগেটিভ চার্জগুলো অ্যাকুমুলেট হয়। তাহলে একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের এক পাশে পজিটিভ চার্জ আর এক পাশে নেগেটিভ চার্জ, তার মানে আসলে এখানে কি তৈরি হচ্ছে, এখানে আমার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। ক্যাপাসিটরের যে ইফেক্টটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালে, ঠিক এই ইফেক্টে আমরা এখানে পাচ্ছি। ক্লিয়ার? জি স্যার। এটা যেহেতু এটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে ইলেকট্রিক ফিল্ডের মাত্রা যদি বেড়ে যায়, তখন এর মধ্যে যদি আমরা একটা ইলেকট্রনকে ছাড়ি, তাহলে সেই ইলেকট্রনটা তার পজিটিভ চার্জ দ্বারা অ্যাট্রাক্টেড হবে, কারণ ইলেকট্রিক ফিল্ডের মাত্রাটা বাড়লে এটা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইলেকট্রিক ফিল্ডের মাত্রাটা কমানোর উপায় কি? উপায় হচ্ছে, তাহলে আমাকে বুঝতে হবে যে ইলেকট্রিক ফিল্ড আসলে আসে কিভাবে। ইলেকট্রিক ফিল্ডটা যদি চিন্তা করি, আর এটা হচ্ছে কি আমার ইকুয়ালস টু লেখা যায় কি ভি বাই ডি, মনে আছে ইকুয়েশনটা? ভোল্টেজ ডিভাইড বাই তার মধ্যকার ডিস্টেন্স। বুঝা গেছে? আচ্ছা, আমি জানি না তোমরা এই জিনিসটা কখনো খেয়াল করছো কিনা। এই বাস পড়তে দেখছো? বাজ পড়তে দেখছো কেউ? জি স্যার। বিদ্যুৎ চমকানো যে বাজ পড়ে না, দেখো নাই কখনো? জি স্যার, দেখছি। হ্যাঁ স্যার দেখ স্যার দেখছি জি বলতে স্যার, আলোটা জাস্ট গতকাল দেখা যায় আর কি। হ্যাঁ, বুঝি নাই। স্যার আলোটা দেখা যায় একটু দূর থেকে। আলোটা দেখা যায়, আচ্ছা, আলো আসে কোথা থেকে? হ্যাঁ, স্যার ফ্রিকশনের কারণে স্যার নাই হবে। ফ্রিকশন পেলে কই? কার সাথে কার ফ্রিকশন? ফ্রিকশন নিলে আলো হয়? তাহলে তুমি হাঁটলে তোমার কি ইয়া থেকে, জুতা থেকে ফ্লোরের সাথে আলো পাওয়া যায়? আমি জানি না। হ্যাঁ, স্যার ওটা তো মানে ফিল্ড থেকে আচ্ছা, আসে। বাজ পড়তে কখনো হলুদ রঙের বাজ পড়া দেখছো বা সবুজ রঙের? হ্যাঁ, এই না ধরনের স্যার। জিনিসগুলো মাথায় কোনো আসে নাই? না স্যার। স্যার এটা এরকম হয় কেন? স্যার ওই যে কালারের ভ্যারিয়েশন তো হয় হচ্ছে ওয়েভলেন্থের Good. কারণে, কারণ এক একটা কালারের ভ্যারিয়েশন লাইটের ওয়েভলেন্থ এক এক রকম হয়, গ্রিন। বাজ পড়ার সময় যেটা হয়, বাজ কখনো সোজা পড়তে দেখছো? একদম স্ট্রেইট? না স্যার। না স্যার। না স্যার। আচ্ছা, এগুলো কেন হয়? এটার কারণ হচ্ছে, যখন আমার বাজ পড়তেছে তখন আসলে বাজ যেটা পড়ে সেটা হচ্ছে গিয়ে মানে বিদ্যুৎ যে চমকায়, এখানে একটা হাই ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। কিভাবে? সেটা হচ্ছে ভোল্টেজ, পানির যে মলিকুলগুলা, যে চার্জ মলিকুল, এগুলো বিভিন্ন কারণে এজিটেট হয়। হ্যাঁ, আর বাজ পড়ার সংখ্যা আজকালকার দিনে বেড়ে গেছে। তার কারণ হচ্ছে আমরা নিজেরাও এত বেশি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ছাড়ি, মোবাইল নেটওয়ার্ক বলো, তারপরে তোমার বিমানের থেকে বলো বা স্যাটেলাইট থেকেই বলো, প্রচুর ফিল্ড আমরা ছাড়ি। এগুলো সব পানির মলিকুলগুলোকে এজিটেট করে ফেলে, ওইখানে তারা চার্জ হয়। এই চার্জগুলো যখন সব অ্যাকুমুলেট করে হিউজ একটা ভোল্টেজ সামেশন হয়, তাদেরকার ডিস্টেন্সটা কমে গেলেই ইলেকট্রিক ফিল্ডটা বেড়ে যায়। ইলেকট্রিক ফিল্ডটা যখন বাড়ে তখন হচ্ছে বাসটা যে পৃথিবীতে, মানে বিদ্যুৎটার ইয়েটা যে চার্জটা যে পৃথিবীতে আসবে, কারণ পৃথিবীর ইয়েটা হচ্ছে গ্রাউন্ড জিরোর এবং অসীম আধার পৃথিবী, যেই কারণে এই চার্জটা নিচে ফেরত আসে। নিচে ফেরত আসার জন্য সে যেই পথে তার ইলেকট্রিক ফিল্ড ব্রেকডাউন হতে পারে সেই পথ ধরে সে নামে। তো সেটা সাধারণত সোজা হয় না, না হওয়ার কারণে দেখবা যে যখন বিদ্যুৎ চমকায় সেটা নানা রকম ভাবে বাঁকাচোরা এবং কোনো প্যাটার্ন নেই। তুমি বলতে পারবে না যে এই সবগুলা বাজ এই প্যাটার্নে পড়বে, এই প্যাটার্নে এটা পড়বে, কারণ
এনভায়রনমেন্টাল বা মেট্রোলজিক্যাল ইয়েতে এগুলা প্যাটার্ন না। তার মানে এই যে ব্রেকডাউনটা, এই ব্রেকডাউনটা হয় ডিউ টু কি ফিল্ডের অবস্থান, যে যে জায়গা দিয়ে ব্রেকডাউন হবে সেই জায়গা দিয়ে হয়। ঠিক একইভাবে আমরা যখন একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যে চার্জ দিতে থাকি, এক পাশে নেগেটিভ এবং এক পাশে পজিটিভ, একটা পর্যায়ে তার ব্রেকডাউনটা হয়। ঠিক আছে, এই ব্রেকডাউনটা হওয়ার জন্য এরকম অবস্থাটা দাঁড়ায়। আচ্ছা, এটাকে দুইভাবে আমরা ব্রেকডাউনকে চিন্তা করি, একটা হচ্ছে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন আর একটা হচ্ছে জেনার ব্রেকডাউন। ঠিক আছে, জেনার ব্রেকডাউনটা যদি চিন্তা করো, জেনার ডায়োড পড়ছো? জি স্যার। জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা হচ্ছে আমার ফরওয়ার্ডের দিকে এরকম, এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে কারেন্ট, আর রিভার্সের দিকে তার এরকম। খেয়াল করে দেখো, রিভার্সের ক্ষেত্রে কিন্তু তার ওই একটা ভোল্টেজ মাইনাস যেটা সেটা থেকে যায়, মাইনাস ভোল্ট যেটা সেটা আমি রিভার্সের ক্ষেত্রে রাখছি, রাখলেই পর আমার এই একটা শর্ট কারেন্ট ফ্লো করে। আমরা যতক্ষণ পর্যন্ত আমি রিভার্স ভোল্টেজ দিয়ে রাখবো ততক্ষণ পর্যন্ত তার কারেন্ট এরকম পাবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন এই ভোল্টেজটাকে যদি বাড়াইতে চাই তাহলে একটা উপায় কি, যেহেতু এটা ইলেকট্রিক ফিল্ডের কারণে হচ্ছে, তাহলে ভোল্টেজটা যদি বাড়াতে চাই একটা উপায় হচ্ছে, যদি আমি ডিটাকে বাড়াই তাহলে ভোল্টেজটা বাড়াইলেও কিন্তু ই একই থাকবে। বোঝা গেছে? ডিটাকে যদি আমি বাড়াতে পারি তাহলে ভোল্টেজটা বাড়াতে পারি। সে ফর এক্সাম্পল, প্রথমবারের ক্ষেত্রে ডি যদি হয় আমার 5, হ্যাঁ, পরের বারের ক্ষেত্রে যদি ডি হয় আমার 10, তাহলে আসলে আমার ভোল্টেজটা হয়ে যাবে ডাবল। আমি এখানে ইয়ে বলছি না, ডিটা আসলে ন্যানোমিটার বা তারও কম। ক্লিয়ার? শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। কথাটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে আবার বলি। স্যার আপনি একটু মির্জা বলেন। সালেম, জি স্যার। কনসেপশন ক্লিয়ার হয়েছে? জি স্যার। স্যার আরেকবার হ্যাঁ? একটু বলেন। স্যার এটা খেয়াল করে দেখো, মানে স্যার আমি যদি ভোল্টেজটা বাড়াই, জি স্যার এটা ভোল্টেজটা বাড়াইলেও তো স্যার কনস্ট্যান্ট থাকে স্যার, মানে আমরা যতটুকু করতাম বুঝি নাই। মানে স্যার জেনার ডায়োডের যদি আমরা ভোল্টেজটা স্যার বাড়াই তাও তো স্যার কনস্ট্যান্ট হয় না। আমি যেটা ইউজ করছিলাম 5 ভোল্টের, ওইটা স্যার বাড়ানোর পরে 5 ভোল্টে থাকে স্যার। তুমি জেনারেটর ভোল্টেজ বাড়াইলা কেমনে? মানে স্যার মানে এরপর যদি তুমি এক্সটার্নাল বাড়াও, সোর্স দিয়ে স্যার। এক্সটার্নাল সোর্স তো না, তুমি তো আসলে ইন্টারনালি চেঞ্জ করতে যাচ্ছ। জেনারেটর আমি তো কথা বলছি ইন্টারনাল প্রপার্টিজ নিয়ে। তুমি তো যেটা তৈরি করা হয়ে গেছে 50-এর জন্য, সে তো 50-ই কাজ করবে, সে তো আর 100 দিকে কাজ করবে না তখন। মানে স্যার উনি বলতে চাচ্ছেন যে ইনপুট ভোল্টেজ যদি বাড়াই তাহলে স্যার ওটা আর বাড়ে না, এটা কথা হয়তো বলতে চাচ্ছেন। ইনপুট ভোল্টেজ জি স্যার। মানে স্যার বুঝি বলতে নাই। চাচ্ছেন যে স্যার ইনপুট ভোল্টেজ যখন আমরা বাড়াই, লাইক একটা জেনারেটর কাজ করে স্যার 50 ভোল্টে, আমরা যদি বাড়াই ভোল্টেজ ওটা তো আর বাড়বে না, মানে না, আউটপুটের তার। হ্যাঁ স্যার ওটাই এটা বলতে পারবে চাচ্ছি। না। আউটপুট ওটা জেনারেটরের অ্যাক্সেসের ভোল্টেজ 50 থাকবে। জি স্যার, সেটাই বলছিলাম স্যার। হ্যাঁ, তাই থাকবে, এটা পারবে না। ওকে, তাহলে বাড়ানোর উপায় হচ্ছে একটা, আমি যদি ডি এর পরিমাণ বাড়াতে পারি, ডি যদি বাড়াতে পারি তাহলে দেখা যাবে যে আমার ভি আমি বাড়াতে পারবো। বোঝা গেছে? ডি যদি বাড়াতে পারি তাহলে ভিও আমি বাড়াতে পারবো। তাহলে এটা বাড়ানোর জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা পি আই এন যদি একটা ইন্ট্রিনসিক লেয়ার ঢুকাই দিই, তাহলে খেয়াল করে দেখো, ইন্ট্রিনসিক লেয়ার ঢুকাই ফেললে সেখানে আমার একটা কি পাবো, আমি ডি পরিমাণ বেড়ে যাবে না? ইলেকট্রিক ফিল্ড তখন আমার এখান থেকে এতদূর পর্যন্ত আসবে, ঠিক না? ইলেকট্রিক ফিল্ডটা আমার এতদূর পর্যন্ত চলে আসবে। বোঝা গেছে? তার মানে আমি চাইলে, যেটা আমার আগে শুধু এন থাকলে আমার এতটুকু হতে পারতো,
সেটা এখন কিন্তু বের পি না, পি প্লাস পি এন এভাবেও চিন্তা করি, অথবা পি পি প্লাস এন, অথবা পি এন প্লাস এন। নানা রকম ফরমেশনে আমরা এই জিনিসগুলা চিন্তা করতে পারি। অল ইট ডিপেন্ডস অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডিভাইস। আমরা যে ডিভাইসটা তৈরি করতে যাচ্ছি ওই ডিভাইসটার ক্যারেক্টারিস্টিক্স কি চাই, বোঝা গেছে? সেটার উপর বেস করে আমরা এই কাজটা করি। বোঝা গেছে? স্যার এই এই জিনিসটা পর্যন্ত বুঝি কারো নাই। কোনো question? বুঝো নাই? না স্যার, পি প্লাস ডিপ্রেশন পি লেয়ার এন পড়ছো? কিভাবে হলো? জি স্যার, ডিপ্রেশন লেয়ার ডিপ্রেশন। পড়ছো? জি স্যার। হ্যাঁ, ডিপ্রেশন লেয়ার ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্ন পড়ছো না পড়ো নাই? মনে না হচ্ছে স্যার, পড়ো নাই। পড়া হয়নি। পড়ানো হয়নি বলো না, স্যার পড়ানো পড়ি হয়েছে নাই মনে হয়। সেটা। তাহলে কি আর কোথায় কি করবা বলো? এতই গ্যাপ দাও পড়াশোনায়, তো তখন আর পড়াশোনা থাকে না। আমি মাঝে মাঝে তোমাদের ইমেল পাই, তো ইমেল গুলো যে কি ভয়াবহ। ইমেলে যে কি লেখো তোমরাই জানো, একটু পড়েও দেখো যে ইমেলটা কি লিখতেছি। তাহলে তোমাদের তো ইমেল লেখাও শিখাই দিতে হবে তাহলে এখন থেকে। ফেসবুক অ্যাকাউন্টটা সবাই সুন্দর ওপেন করতে পারো, কিন্তু ইমেল লিখতে গেলে, স্যারদের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখতে গেলে তখন আর খুঁজে পাওয়া যাবে না। খেয়াল করে দেখো, এখন যদি ডিপ্রেশন লেয়ারের এটা চিন্তা করি, এই কাজটা পড়ছো না? এই কাজটা চিন্তা করছো, কখনো পড়ছো? না স্যার। ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি লেভেল, এগুলো তো বইতে আছে। বই কোন কোন বই ফলো করছো তোমরা? ইলেকট্রনিক্স? ইলেকট্রনিক্স কোন বই ফলো করছো? স্যার মাইক্রো ইলেকট্রনিক্স, বয়েল স্ট্রিট। মাইক্রো ইলেকট্রনিক্স বয়সের বইতে নাই? হ্যাঁ, স্যার পড়ি নাই তো। পড়ো নাই? তাহলে এখন কি আমি পাওয়ার ইলেকট্রনিক্স পড়াইতে এসে তোমার ইলেকট্রনিক্স পড়াবো আগে? হ্যাঁ, তাহলে আমি ইলেকট্রনিক্সে তোমার রিটেকের গ্রেড দিয়ে দিব। ঠিক আছে, পাওয়ার ইলেকট্রনিক্স এফ থাকো। বুঝতে পারছো? এটা বাসায় স্টাডি করবা বসে বসে, কারণ আমার কোর্সের প্রিরিকুইজিট হচ্ছে ইলেকট্রনিক্স। আমি ধরাই দিচ্ছি, কিন্তু আমি ফার্দার এগুলা নিয়ে খুব বেশি ডিসকাস করবো না, কারণ আমার পাওয়ার ইলেকট্রনিক্সের কোর্স শেষ হয় না। আমি কোর্সটা ডেভেলপও করতে পারতেছি না এই তোমাদের এই নেচারের কারণে, যে আরো কিছু যে পড়ানো উচিত সেটা আগানোই যায় না। আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে হচ্ছে পজিটিভ চার্জগুলো আসে, এই পাশে আমার নেগেটিভ চার্জগুলো আসে। এটা হচ্ছে আমার পি টাইপ মেটেরিয়াল, এটা হচ্ছে আমার এন টাইপ মেটেরিয়াল। আমি যদি এখন ফিল্ডের ইন্টেন্সিটি বের করতে চাই, পিক ইন্টেন্সিটি এক পাশ থেকে আরেক পাশে যদি নেই, এটা হচ্ছে আমার স্লোপ অফ ই, ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি কোন পয়েন্টে সবচেয়ে বেশি। ঠিক আছে, এটাকে আমরা বের করি, ডি দিয়ে ভাগ করি। কাকে? এই যে এখানকার যে পোটেনশিয়ালটি আসছে, সেই পোটেনশিয়াল, কন্ট্যাক্ট পোটেনশিয়ালকে আমরা ভাগ করে দিই। ভাগ করে আমরা এই জিনিসটা বের করি, এটা হচ্ছে তার স্লোপ এবং এই পয়েন্টের পিক। তাহলে এইটা যদি তার অবস্থান হয়, ম্যাক্সিমাম পিক ইলেকট্রিক ফিল্ড দিতে পারবো আমি এইটা। ম্যাক্সিমাম পিক যেটা আসতেছে এখনো আসে নাই, এই ম্যাক্সিমাম পিক যেটা আসছে সেটা হচ্ছে এটা, যেটা আমি লাল কালি দিয়ে আঁকলাম। ঠিক আছে, এখন সবুজ দিয়ে মার্ক করে দিচ্ছি। এই পয়েন্টটাতে আমরা ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড পাবো। তাহলে এখন দেখো, খেয়াল করে, ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটিটা আমার এইভাবে চেঞ্জ হয়। আমি যদি এখন ডি এর পরিমাণটা বাড়াই দিতে পারি, তাহলে আমার স্লোপটা চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার। এই জিনিসটা চিন্তা করো। এখন বলো স্যার আমি তো জ্যামিতিও পড়িনি, এটাকে যদি চিন্তা করি এরকম ভাবে,
এই একটা স্লোপ, এই একটা স্লোপ, দুইটা স্লোপ, একটা হচ্ছে 1 নাম্বার, একটা হচ্ছে 2 নাম্বার। একই ম্যাক্সিমাম পয়েন্ট পাচ্ছি, একই ভ্যালু পাচ্ছি। একটার জন্য পাচ্ছি এইখানে, আরেকটার জন্য পাচ্ছি এখানে। খেয়াল করে দেখো, 2 নাম্বার স্লোপের জন্য, 2 নাম্বার পয়েন্টের জন্য আমরা এক্স এর মান বেশি নিতে পারি না একই ওয়াই এর মান রেখে? জি স্যার। বোঝা গেছে? একই ওয়াই এর মান রেখে আমরা এক্স এর মান বেশি নিতে পারি না? বুঝতে পারছো? তার মানে 2 নাম্বার স্লোপের দিকে যদি যেতে পারি তাহলে আমাদের জন্য কি লাভজনক, আমরা এই কাজটা করি। এখন আমরা এই পুরাটা ইলেকট্রিক ফিল্ড যদি সাম আপ চিন্তা করি, তাহলে পুরাটা ইলেকট্রিক ফিল্ডের জন্য E ইকুয়ালস টু ভি বাই ডি। আবু কালাম, ইয়েস স্যার। হ্যাঁ এখন বলো, তাহলে যদি আমরা পি পি প্লাস এম নেই তাহলে কি হবে আসলে? স্যার মনে নেই। আমি না হঠাৎ করে কোনো একদিন বলবো যে সবাই ভিডিও অন করো, তারপর কিন্তু বিপদে পড়বা। তো শুয়ে বসে ক্লাস করা ইয়ে হয়ে যাবে। আবু দারদা, বলো। আমাদের তখন এই স্লোপটা পি আই এন যদি চিন্তা করি, সামান্য হয়তো একটু হবে, হওয়ার পরে আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি। বোঝা গেছে? এখানে একটু ডিফিউশন থাকতে পারে আই এর ক্ষেত্রে। আগে যেটা হতো, যদি আমরা শুধু পিএন জাংশন ব্যবহার করতাম তাহলে এটা পাইতাম এই রকম। এখন যদি পিআইএন ব্যবহার করি তাহলে লালটা না পাচ্ছি পুরা কালোটা, তার মানে আমার এই ডিসটেন্সটা হয়ে যাচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার ডি। তাহলে খেয়াল করে দেখো, ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড আমি এই এত পর্যন্ত আনতে পারি, কিন্তু একই ফিল্ড রাখতেছি কিন্তু ডি এর মাত্রা বাড়াই ফেলছি। তার মানে এখন তাহলে ভোল্টেজ ডি এর যদি মান বাড়াইতে পারি তাহলে ই ইকুয়ালস টু ভি বাই ডি। তার মানে অ্যাপ্লাইড ভোল্টেজ যদি চিন্তা করি ই ইন্টু ডি, তার মানে এখন এই ডিটা অনেক বড়, তার মানে অ্যাপ্লাইড ভোল্টেজ আমি বেশি দিতে পারবো। ডি সমান সমান লেখা যায় ই ইন্টু ডি, আসছে না? এখন যদি আমি এর মাত্রা যদি আগের মতোই থাকে তাহলে আমি অবশ্যই ভোল্টেজটাকে বেশি ইনপুট দিতে পারবো। বোঝা গেছে? তার মানে আমি ব্রেকডাউনের জন্য আমি তাকে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারবো। আগে যেটা 300 ভোল্টে ব্রেকডাউন হয়ে যেত, এখন এটা আমি চাইলে 500 ভোল্ট বা 600 ভোল্ট দিতে পারবো। এইভাবে আমরা ব্রেকডাউন ভোল্টেজটাকে বাড়াই। আচ্ছা, মোহাম্মদ শাহেদ আমিন, ইয়েস স্যার। রেজিস্ট্যান্সের ইয়ে কি, ইকুয়েশনটা কি, আর সমান সমান কি লেখা যায়? স্যার কোনটা স্যার? রেজিস্ট্যান্স জি স্যার। আর সমান সমান কি লেখা যায়? মশিউর রহমান সর্দার, তুমি দুইটা কেন? স্যার আসলে ওইটা থেকে স্যার অনেক নয়েজ আসে, তো স্যার আপনি বললে স্যার একটা অফ করে দিতে পারি, মানে একটা থেকে অনেক বেশি নয়েজ আসে যদি কথা বলি স্যার পিসিতে। ওকে, সুইচ ইট অফ। মহসিনা তাহসিন, জি স্যার। রেজিস্ট্যান্সের ইকুয়েশন কি? স্যার ভি বাই আই। হ্যাঁ, কত ওহমস ল? জি স্যার। আর আর সমান সমান কি লিখতে পারি? আমি তো ওহমস ল বলিনি।
একটা Sir, R মেটেরিয়ালের is equal রেজিস্ট্যান্স to কিসের উপর P. ডিপেন্ড করে? Sir, voltage or current? আরে বাবা, ওটা তো ওহমস ল, তাই রেজিস্ট্যান্স This, এরিয়া oh, তার উপর sorry, ডিপেন্ড sir. করে? বুঝি নাই। হ্যাঁ, স্যার রো এল বাই এ। জি স্যার, রো এল বাই এর ওপর। গুড। এই এগুলো তো কনফার্ম না রে বাবা। জবের জন্য ইন্টারভিউতে দাঁড়াইলে বা যে কোনো কিছুতে দাঁড়াইলে তুমি যদি এগুলা বলতে থাকো তাহলে তো কনফিউজ হয়ে যাবে। কি বলে রেজিস্ট্যান্স ইকুয়েশন বলতে যে বলে অংশ, এটা পুরোপুরি আসে নাই এখনো। ঠিক আছে, এই ইকুয়েশন নিশ্চয়ই সবাই দেখছো, জি স্যার। না দেখার কোনো কারণ নাই। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, যদি আমি কারেন্ট বাড়াইতে চাই তাহলে আমার ক্রস সেকশনাল এরিয়াটা বাড়াতে হয়। ক্রস সেকশনাল এরিয়া কোনটা? নিচের এ, এটা হচ্ছে আমার ক্রস সেকশনাল এরিয়া। কারেন্ট বাড়াতে চাইলে আমাকে ক্রস সেকশনাল এরিয়াটাকে বাড়াতে হবে। তার মানে আমি যদি একটা ডায়োডের কারেন্ট বাড়াতে চাই তাহলে কি হবে? তার ক্রস সেকশনাল এরিয়াকে আমার বাড়াতে হবে। এই একটা ডায়োড, যেগুলো দেখে তোমরা অভ্যস্ত, গোল গোল, ঠিক আছে? আচ্ছা, এই পাশে একটা ব্যান্ড থাকে, ঠিক না? তার মানে আসলে ডায়োডটা দাঁড়াচ্ছে এইরকম, এই ব্যান্ডটা যেদিকে, এই বারটা ওইখানে। ওকে, এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার এন। এখন এই ডায়োডের যদি আমি কারেন্ট রেটিং বাড়াতে চাই তাহলে আমি কি করব? এই ক্রস সেকশন এরিয়াটা বাড়াইলাম। বুঝতে পারছো? একইভাবে এখানে পি থাকবে, এখানে এন থাকবে, এই ব্যান্ডটাও থাকবে এরকম। এই ক্রস সেকশন এরিয়াটা যদি বাড়াই তাহলে কারেন্টও সেভাবে বাড়বে। ক্রস সেকশন যদি 3 গুণ করি কারেন্টের রেটিংও 3 গুণ হবে। বুঝা গেছে? তোমরা 5 এম্পিয়ারের ডায়োড মাঝে মাঝে ল্যাবে দেখো না, একটু মোটা, 1 এম্পিয়ারের ডায়োডের মতন কি? 5 এম্পিয়ারের ডায়োডগুলো যদি দেখো তাহলে দেখবা যে একটু মোটা। ক্লিয়ার? জি স্যার। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? তার মানে কারেন্ট বাড়ানোর উপর হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া বাড়াবো, আর ভোল্টেজ বাড়ানোর উপর হচ্ছে মাঝখানে অন্য ধরনের লেয়ার দিয়ে দিব, শুধু পি এন রাখবো না। পি পি প্লাস এন হতে পারে, পি প্লাস পি এন হতে পারে, পি আই এন হতে পারে। মোস্ট অফ দি দেখা যায় যে পি প্লাস পি এন, এটা প্রচুর করা হয়। এটা আসলে ফেব্রিকেশন ইজের জন্য করা হয়, ফেব্রিকেশন করা সহজ, তাই দামও সস্তা হয়। আচ্ছা, এখন করি কিভাবে এই কাজটা? এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই? স্যার ডোপিং লেভেলের সাথে কি এটা রিলেশন আছে? হ্যাঁ, স্যার ডোপিং বুঝি নাই। লেভেল, স্যার ডোপিং ডোপিং, লেভেল জি স্যার ডোপিং লেভেলের সাথে স্যার কারেন্ট রেটিং বাড়ানোর আছে, রিলেশন আছে? সম্পর্ক বলছি। আচ্ছা, একটা সিলিকন নিলাম, এই হচ্ছে এটা সিলিকন ওয়েফার। ওকে, নুরুদ্দিন সাকিব, জি স্যার। বলো সিলিকন ওয়েফারে কি দিলে এন টাইপ মেটেরিয়াল হবে? আয়শা আবিদিন, নাই নাকি ক্লাসে? অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলি। জি স্যার। বলো সিলিকন ওয়েফারে কি দিলে এন টাইপ মেটেরিয়াল হবে? পারবো না স্যার। হ্যাঁ, স্যার পারবো না। সাদমান হক,
জি স্যার। সিলিকনে কি টাইপ মেটেরিয়াল দিলে এন টাইপ মেটেরিয়াল হবে? স্যার ওই যে গ্রুপ 3 এর যদি স্যার আমি কোনো ইয়া দিতে পারি স্যার এলিমেন্ট। তাই শিওর তুমি মারছো? জি স্যার। আবার বল হ্যাঁ জি স্যার মারছি। কাকে মারছো? নিজেরা মারলা না আমাকে মারলা না ইউএর মারলা? এন টাইপ মেটেরিয়াল গ্রুপ 3 দিলে হবে? 5 স্যার 5 যদি মলো দিতে হবে। স্যার আপনি পি টাইপ বলছেন না এন টাইপ বলছেন? পি টাইপ এন টাইপ বলছি না আমি? জি স্যার এন টাইপ বলেছে। না স্যার পি টাইপ বলছেন। এন টাইপ বলেছে। আমি বলি 3 হইলে স্যার পি টাইপ, 5 হইলে স্যার এন টাইপ। এটা তুমি স্যার মোটামুটি হ্যাঁ? ক্লিয়ার। আচ্ছা উত্তর পাইছি একবারে। 5 বলে এন 3 দিয়ে স্যার আমরা পি টাইপ করি আর 5 দিয়ে হচ্ছে 5 স্যার দিব এন কোনটা? টাইপ। কোন মেটেরিয়াল দিব? ফসফরাস দিতে হবে স্যার। গুড দিলাম ফসফরাস। তাহলে পুরোটাই হয়ে গেল আমার এন টাইপ। বুঝা গেছে? এখন আমরা যেটা করব মাস্কিং তৈরি করব। মাস্কিং তৈরি করে আমরা এর মধ্যে আবার পি টাইপ মেটেরিয়াল দিয়ে ডোপিং করব। তাহলে কি হবে? পি টাইপের জন্য হবে পি টাইপ মেটেরিয়াল কোনটা হবে? সুমাইয়া হাসান। ইয়েস স্যার। পি টাইপ প্যাটার্ন বানানোর জন্য কোন মেটেরিয়ালটা দিব? ফসফরাস। সরি স্যার, হ্যাঁ, বোরন। বোরন। গুড বোরন। এই তো হয়ে গেল আমার একটা ডায়োড। বুঝা গেছে? আচ্ছা এখন কেউ একজন কোশ্চেন করতেছিল যে স্যার ডোপিং কনসেন্ট্রেশনের উপর কি ডিপেন্ড করবে? আচ্ছা ডোপিং কনসেন্ট্রেশনে যদি আমরা কন্ট্রোল করতে চাই তাহলে আমরা যে কাজটা করি, বোরন দিয়ে যে ডোপিং করছি, বোরন দিয়ে ডোপিং করার সময় ডোপিংটা করে কিভাবে? মেটেরিয়ালকে হাই টেম্পারেচারের মধ্যে যেই মেটেরিয়াল দিয়ে ডোপিং করতে চাই ওইটার গ্যাসকে আমরা ঢুকাই দিই, চেম্বারের মধ্যে ওই গ্যাসটাকে ঢুকাই দিই। আচ্ছা মাস্কিং কেন করি? যাতে আমার চারপাশ দিয়ে না আসে। আমরা যদি মাস্কিং করে নেই যে ওই জায়গা দিয়ে শুধু ঢুকবে আর বাকি জায়গা দিয়ে ঢুকবে না, তাই। তাহলে এখন পি প্লাস করার জন্য যেটা করি, প্রথমে দেখা যায় যে বোরন দিয়ে ডোপিং করছি, কনসেন্ট্রেশন গ্যাসের যে কনসেন্ট্রেশন লেভেল সেটা আমরা কম রাখি। এরপরে আমরা যেটা করব শেষের দিকে এসে গ্যাসের কনসেন্ট্রেশন লেভেল বাড়ায় দিব। তাতে যেটা হয় যে এইখানে গ্যাসটা কিন্তু ডিফিউশন আকারে যায়, এর মধ্যে পেনিট্রেট করে ডিফিউশন আকারে। তাহলে আমি যদি কনসেন্ট্রেশন লেভেল চেঞ্জ করি, এরকম একটা কনসেন্ট্রেশন লেভেল চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এই মেটেরিয়ালটা, সরি মুছে এইভাবে না, এই কনসেন্ট্রেশন লেভেলটা আমরা এইভাবে চিন্তা করতে পারি। যদি প্রথম দিকে কনসেন্ট্রেশন বেশি থাকে, সরি কম থাকে, তারপর আস্তে আস্তে বেশি হবে। তার মানে এইখানে এই জায়গাটা হাই আর এই জায়গাটা লো কনসেন্ট্রেটেড পি, তার মানে আসলে পুরোটাই ডিফিউজ আকারে হয়। এটা কিন্তু পি আর এন কে আলাদা করে তৈরি করে নিয়ে সুপার গ্লু দিয়ে লাগাই দেওয়া হয় না, এটা ডিফিউশন থেকে থেকে আস্তে আস্তে তৈরি হয়। তার মানে আমি যদি গ্যাসের কনসেন্ট্রেশন মানে বোরনের কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে বাড়াই, তখন আবার এই ধরনের একটা লেয়ার তৈরি হবে। বোঝা গেছে? এখন এইটা তৈরি করাটা, আমি কনসেন্ট্রেশনটা কোন ফর্মে বাড়াচ্ছি, এইটাই হচ্ছে আমার বিজনেস সিক্রেট। আমরা যেটা করি রিসার্চাররা, আমরা এরকম বিভিন্নভাবে কনসেন্ট্রেশন লেভেল চেঞ্জ করে করে বিভিন্ন প্রোফাইল তৈরি করি, যেটাতে আমরা বেস্ট আউটপুটের ডিভাইস পাই, আমরা সেটা বলি যে এটা আমরা বাজারে ছাড়বো। এবং ওইটি হচ্ছে আমার কি বিজনেস সিক্রেট। এটা আমরা এটা যাই যে কোম্পানিগুলো এগুলো তৈরি করে, ডাইরেক্টর তৈরি করে, ওরা কিন্তু এটা মার্কেটে বলে না। আচ্ছা মডেলটা যখন পুরনো হয়ে যায় তখন দামি দামি কোম্পানিগুলো এগুলা কম দামি কোম্পানির কাছে এগুলা সেল করে দেয়, তখন তারা আবার ওইটা ব্যবহার করে। বোঝা গেছে? দেখবা যে কোনো কোনো আইসি প্রথমে ফিলিপস তৈরি করে বা ফেয়ারচাইল্ড তৈরি করে বা ওই যে টেক্সাস ইনস্ট্রুমেন্টেশন তৈরি করে, পরে এগুলো অন্য অনেক কোম্পানিও তৈরি করে, পরে ওরা প্রপার্টি রাইটসটা বিক্রি করে দেয় বছর খানেক পরে, 1 বছর 2 বছর তারা ভালো প্রফিট করে ওখান থেকে। এই কনসেন্ট্রেশন লেভেলের এই যে এটা কিরকম হবে সেটা কোম্পানি ডিফাইন করে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে কিভাবে আমরা পাওয়ার ডায়োড তৈরি করতে পারবো। পাওয়ার ডায়োড বানানোর জন্য আমাকে প্রথমে যেটা জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভোল্টেজ বাড়াইতে হবে।
ভোল্টেজ বাড়ানোর উপায় হচ্ছে পি পি প্লাস, মানে ম্যাটেরিয়ালের মধ্যে ডিসটেন্সটা বাড়ায় দাও ডিপ্রেশন লেয়ারের। নেক্সট হচ্ছে গিয়ে আমার ক্রস সেকশন এরিয়া বাড়ায় আমি কারেন্ট বাড়াতে পারবো। ওকে, আচ্ছা, এরপরে দাঁড়াচ্ছে কি, এরপরে দাঁড়াচ্ছে যদি আমি বিজেটি বানাইতে চাই তাহলে কি করব, পাওয়ার বিজেটি। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? সাদমান হক, জি স্যার। কোনো কোশ্চেন? না স্যার, এ পর্যন্ত ক্লিয়ার স্যার। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো বিজেডির ক্ষেত্রে চিন্তা করি। বিজেডির সিম্বলটা তো জানো সবাই, এটা এনপিএন বিজেটি আঁকলাম। আচ্ছা, বুঝতে কোনো সমস্যা আছে? এনপিএন বিজেডি। আচ্ছা, এটাকে এভাবে দেখানো যায় না, এই সিম্বলটাকে, বিজেডিটাকে, দুইটা ডায়োড জি স্যার। এইভাবে বিজেডি বানাইছো কোনদিন? এই দুইটা ডায়োড দিয়ে বিজেডি বানাইছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার, ল্যাব ট্রাই করছি। ল্যাবে বানাইছো? দুইটা বিজেডি দিয়ে ল্যাবে এরকম ডায়োড বানাইছো? স্যার দুইটা ডায়োড দিয়ে স্যার বিজেপি। হ্যাঁ, বানাইছো নাকি? জি জি স্যার। কারেন্ট গেইন কত আসছে? স্যার স্যার একটু স্যার প্যারামিটার পরিমাপ করিনি, জাস্ট চেক করেছিলাম যে আসলে এরকম হয় কিনা স্যার। হয়, কাজ করে? জি স্যার, রেজওয়ান স্যার বলেছিলেন যে এরকম আসলে কাজ করা উচিত, সো সেখান থেকে স্যার কিউরিওসিটি ছিল আর কি, চেক করা আসলে হয় নাকি। আচ্ছা, তুমি বাফার হিসাবে এটা ভালো ইউজ হয়। দেখবা যে অনেক ইলেকট্রনিক সার্কিটে এই দুইটা বিজেডি এরকম করে দিয়ে রেখে দিছে, কেন দিয়েছে খুঁজে পাওয়া যায় না, পরে বোঝা আর এটা বাফার। বুঝছো? বাফার বুঝো? ইমিটার ফলোয়ার, কারেন্ট গেইন 1 এর কাছাকাছি, 1 না, যেটা বাফার সার্কিট। ইলেকট্রনিক সার্কিটের মধ্যে এগুলা পাবা। আজকালকার দিনে অবশ্য পুরো ইলেকট্রনিক সার্কিট একবারে করে ফেলে তো পুরো একটা বড় আইসির মধ্যে, যার জন্য এইসব খুচরা কম্পোনেন্ট পাওয়া যায় খুব কম। এগুলা 80s এবং 90s এ খুব পাওয়া গেছে এই ধরনের সার্কিটগুলো। তখন মানুষ এইসব ছোটখাটো বুদ্ধি অ্যাপ্লাই করে করে অনেক সার্কিট তৈরি করতেন। এখন এগুলো সব একটা মডুলার আকারে চলে আসছে। আগে টিভি খুললে হাজার হাজার কম্পোনেন্ট পাওয়া যায়, এখন টিভি খুললে 2-4টা কম্পোনেন্ট আর একটা পুরো একটা বড় একটা আইসি পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। আগে একটা টিভি খুললে কতগুলো যে কম্পোনেন্ট বেরোবে তার হিসাব ছিল না, আর এখন টিভি খুললে একটা বড় আইসি পাওয়া যায়, এরকম করসপন্ডিং 6-7টা আইসি পাওয়া যায়, আর কিছু টুকটাক রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স পাওয়া যায়, আর ইন্ডাক্টর। এর বেশি কিছু পাওয়া যায় না এখন, কারণ সবই ইলেকট্রনিক ওয়েতে সব ইয়েতে নিয়ে চলে আসছে আইসিগুলোর ভিতরে। ওকে, আচ্ছা, এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে বলি যে আমরা এখানে পাওয়ার বিজেটি কিভাবে চিন্তা করবো। ঠিক পাওয়ার ডায়োডের মতন একইভাবে আমরা পাওয়ার বিজেটি চিন্তা করব। আমাদের ডিপ্রেশন লেয়ারের উইডথকে কন্ট্রোল করে আমরা নিয়ে আসবো। ডিপ্রেশন লেয়ারের উইডথ যদি কন্ট্রোল করতে হয় তাহলে আসলে এই পুরোটা জায়গার মধ্যে আমাদেরকে হাত দিতে হবে, বোঝা গেছে? আর কারেন্ট রেটিং যদি বাড়াইতে হয় তাহলে এর ক্রস সেকশন এরিয়াটাকে বাড়াতে হবে। কারেন্ট রেটিং বাড়াতে গেলে এটার ক্রস সেকশন এরিয়াটাকে বাড়াতে হবে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে ফেব্রিকেশনের সময় আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, একটা সিলিকন ওয়েফার
এটাকে যদি এক পাশ থেকে কাটি তাহলে দেখব এটাকে যদি ডোপিং করি, এটা হচ্ছে কি আমার কালেক্টর অর ইমিটার, এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে আমার ইমিটার। বোঝা গেছে? আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি। তোমরা অনেক সময় দেখো না যে একই প্লেটের মধ্যে বিজেটিগুলো বসানো এরকম। আচ্ছা, আবার কিছু কিছু বিজেটি আছে দেখতে এরকম। পাইছো এই ধরনের বিজেটি গুলা? পাওয়ার বিজেটি। জি স্যার। আচ্ছা, সাদমান হকদের পাওয়ার কথা, ওদের হাতে মনে হয় একবার এগুলো দেখছিলাম। এই ধরনের পাওয়ার বিজেটি গুলা জি স্যার। আমরা নিচে দিয়ে এই উপর দেখতে, উপর দিয়ে এরকম, নিচে দিয়ে 3টা পা বেড়ে থাকে, মানে ক্রস সেকশন দিয়ে যদি দেখো তাহলে দেখবে এরকম, ঠিক না? এটা হচ্ছে এই প্যাটার্নে তৈরি করে, এই প্যাটার্নে তৈরি করে এভাবে দিয়ে দেয় মেটালের মধ্যে কেসিং, মেটাল কেসিং এর মধ্যে, কারণ যাতে হিট ডিসিপেট করতে পারে, হিট ডিসিপেশন বাড়ানোর জন্য মেটাল কেসিং করে এভাবে দিয়ে দেয়। ওকে, এগুলো হচ্ছে আমাদের পাওয়ার বিজেটি। এই পর্যন্ত ডায়োড এবং বিজেটি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ডায়োড এবং বিজেটি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আজহাবিল ফারিয়া, জি স্যার। do you have any question? এখন পর্যন্ত না স্যার। ওকে, তাহলে নেক্সট ইয়েতে যাই, মসফেট। এটা কি মসফেট, কি বলতে পারবা? সিম্বলটা হচ্ছে এরকম, সিম্বলটা কি দিলে হয়তো অনেকে বলতে পারবা। স্যার এন টাইপ মসফেট স্যার। এন টাইপ মসফেট স্যার। এন টাইপ এনহ্যান্সমেন্ট, ডিপ্লেশন না, এনহ্যান্সমেন্ট টাইপ। আচ্ছা, এন চ্যানেল মসফেট, ঠিক আছে, এন চ্যানেল বলি আমরা, এন চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। চ্যানেলটা তৈরি হচ্ছে কিভাবে? যখন আমি এখানে একটা পজিটিভ চার্জ একুমুলেট করি, গেটের মধ্যে আসুক, একটা মাত্র আসছে, আমার এখানে নেগেটিভ চার্জগুলো একুমুলেট করে। বোঝা গেছে? আর এন টাইপ মেটেরিয়ালের মধ্যে আমার মেজরিটি হচ্ছে আমার নেগেটিভ চার্জ, তাহলে এখানে এই নেগেটিভ চার্জের মধ্যে এখানে একটা চ্যানেল ফর্মেশন হয়, ঠিক আছে, কারণ এখানে পজিটিভ দিলে এখানে আমি নেগেটিভ পাই, এখান দিয়ে ডিপ্রেশন লেয়ার এন এবং পি মিলে এখানে আমি একটা চ্যানেল তৈরি হয়, এই চ্যানেলটা দিয়ে আমার কারেন্ট ফ্লো করা শুরু করে, এর জন্য এটার নাম হচ্ছে এন চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। বোঝা গেছে? আচ্ছা, এর কারেন্ট রেটিং বাড়ানোর জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে তাদের কনসেন্ট্রেশন, ক্যারিয়ার কনসেন্ট্রেশনকে আমরা ডিল করি। এন প্লাসে কত হবে, মানে ড্রেইনে কত হবে, সোর্সে কত হবে কনসেন্ট্রেশন, সেটাকে ডিফাইন করি, পিতে কত হবে সেটাকে ডিফাইন করি, এটা দিয়ে আমরা কারেন্ট রেটিং বাড়াই। অ্যাট দ্য সেম টাইম এরিয়াটাকেও বাড়াই। এরিয়াকে যদি বাড়ানোর চিন্তা করি, উপর থেকে যদি এই মসফেটটাকে দেখি তাহলে কি দেখবো, এরকম একটা গোল একটা কিছু ওয়েফারের মধ্যে, এখানে আমার এন ড্রেইন, এখানে হচ্ছে আমার সোর্সের ড্রেইন, সোর্সের এইখানে হচ্ছে আমার অক্সাইডের লেয়ার, এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করে খেয়াল করে দেখো। যদি আমি এই একই কন্ডিশনের মধ্যে রেখে ড্রেইনটাকে ছোট বানায় ফেলি, এসটাকে ছোট বানায় ফেলি, তাহলে কিন্তু এখান থেকে কারেন্ট ফ্লো রেডিও কমে যাবে।
তার মানে কারেন্টটা ডিপেন্ড করবে আমি কত বড় বানাচ্ছি, বোঝা গেছে? কারণ এই যে ক্রস সেকশনাল এরিয়া সে যত বেশি জায়গা পাবে তত বেশি কারেন্ট ফ্লো করবে, তত বেশি চার্জ তত বেশি কারেন্ট, বোঝা গেছে? এইটাকে নিয়ন্ত্রণ করে আমরা এদেরকে ভোল্টেজ এবং কারেন্টকে কন্ট্রোল করতে পারি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? চ্যানেলের উইথ লেংথ তো চেঞ্জ হ্যাঁ, সবই ডিফাইন করা হয়, উইথ লেংথ, এগুলো তো তোমাদের মসফেটে পড়ানোর কথা, ইলেকট্রনিক্সে আমি যতদূর জানি এগুলো তো পড়ানো হয়, পড়ে না? জি স্যার। আইবি স্যার কিন্তু এটা পুরো কভার করেন, কারণ আইবি স্যার আমাকে জানাইছেন এগুলো উনি কভার করে দেন। এবং আমি তো কোশ্চেনও দেখি যে এগুলো স্যার মানে দেখান, কোশ্চেন তো স্যার করেন এগুলো থেকে। আমরা কিন্তু ফ্যাকাল্টিরা নিজেদের মধ্যে আলাপ করে ঠিক করে নিই যে আসলে কে কতটুকু কভার করে দিচ্ছেন, এবং এটা সবাই সুন্দর করে জানান। তো এটা নিয়ে তোমাদের মাঝে মাঝে বলো যে এটা হয় না বা ওইটা হয় না, না আসলে কভার করা হয়, কম বেশি সবই কভার করা হয়। এটা ডিপেন্ড করে তো অনেকখানি সেমিস্টারের ইয়ার উপর, হয়তো কোনো সময় একটু বেশি পড়ানো, কোনো সময় একটু কম পড়ানো, কিন্তু একেবারেই ওটা হচ্ছে 19, 20, 21, 20 আর 10 না। ওকে, তাহলে এখন আমরা আসি দুইটার ক্রাইটেরিয়াতে, বিজেটি এবং মসফেটের মধ্যে কি হয় খেয়াল করে দেখো। বিজেটি কারেন্ট পাস করে কিভাবে? বিজেটি কারেন্ট পাস করে, জাস্ট একটা গেম চিন্তা করো। গেমটা হচ্ছে তোমরা এক পাশে 5 জন বন্ধু 5টা বাক্স নিয়ে দাঁড়ায় আছো, আরেক পাশে 5 জন বন্ধু 50টা বল নিয়ে দাঁড়ায় আছো, ঠিক আছে? 5 জন বন্ধুর 5টা বাস্কেটের মধ্যে কিছু নাই। এখন তোমাদেরকে বলা হলো বক্সটা, বলগুলা এক পাশ থেকে আরেক পাশে তোমরা ট্রান্সফার করবা, ঠিক আছে? কিন্তু কেউই হাত দিয়ে করবা না। তো তোমরা কি করবা, এক পাশের বন্ধুরা এসে আরেক পাশের বন্ধুদের মধ্যে বলগুলা রাখো, তারা আবার বলগুলা ওই পাশে ড্রপ করে দেবে। তার মানে প্রতিবারই 5টা করে বল চলে যাবে, কারণ তোমাদেরকে 10 বারের মধ্যে যদি শেয়ারিং হয় তাহলে হয়ে গেল, কিন্তু তোমার 50টা বল ট্রান্সফার, বোঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে বিজেটির ক্রাইটেরিয়া। বিজেটিটা কি করে? ইলেকট্রন হোল রিকম্বিনেশন করে, ইলেকট্রন হোল রিকম্বিনেশন করে, হোলগুলোর মধ্যে ইলেকট্রনগুলো ড্রপ করে, সেখান থেকে রিকম্বাইন করে করে তারা তাদের শিফটিংটা করে। এই শিফটিং এর জন্য যে চার্জের ফ্লো হয় সেটা হচ্ছে আমার কারেন্ট। আর মসফেটকে যদি আমরা ডিফাইন করি, মসফেটের ডিফাইনটা কিরকম, এই জিনিসটা তোমরা হয়তো বাস্তব ইয়েতে দেখেছো অনেকেই, অনেক সময় দেখো না যে বাদ দেয়, বাদ দেওয়ার জন্য বালির বস্তা ক্যারি করে, খেয়াল করে দেখছো? টিভিতে অনেক সময় দেখা না, বাদ দেওয়ার জন্য নিজেরাই বাদ দিচ্ছে বলে বালির বস্তা ক্যারি করে। প্রত্যেক কিন্তু একটা করে বালির বস্তা ক্যারি করে না, এক হাত থেকে আরেক হাতে দেয়, এক হাত থেকে আরেক হাতের মধ্যে সেটা দেয়, খেয়াল করে দেখছো? প্রত্যেকজন কি একটা করে বালির বস্তা নিয়ে দৌড়ায়? তা কিন্তু দৌড়ায় না, যে যার জায়গা থেকে তার পাশের জনকে দিয়ে দেয়, ঠিক না? নাকি এটা কি খেয়াল করো নাই? জি স্যার। শরীরে স্যার একটা জিনিস চলে যায় না। হ্যাঁ, মসফেটের জিনিসটা হচ্ছে এরকম, একজনের হাত থেকে আরেকজনের দিকে চলে যায়। তাহলে আমি যদি সোর্সিং এর সময় আমি হঠাৎ করে বন্ধ করে দেই, না আর দিতে হবে না, তাহলে খেয়াল করে দেখো মসফেটটা বন্ধ হইতে কতক্ষণ সময় লাগবে আসলে? রিলেটিভলি কম সময় না? আর হাত চালাবে কিন্তু তাড়াতাড়ি, সবার হাতে চলে যাবে। কারেন্টের ফ্লো নির্ভর করবে প্রত্যেকের হাতের উপর, কিন্তু চার্জ কিন্তু যাচ্ছে প্রতি সময়ই একটা, ওইখানে স্পিডটা বাড়তেছে, প্রতিজনই দ্রুত হাত চালাচ্ছে, কিন্তু চার্জ যাচ্ছে প্রতি সময়ই একটা করে। আর বিজেপির যে এক্সাম্পলটা দিলাম, চার্জ যাচ্ছে প্রতি সময় 5টা করে, বোঝা গেছে? আচ্ছা, এখন 5 জন রওনা দিয়ে দিছে বল নিয়ে, এখন তুমি যদি মাঝখানে বলো থামো, সে থামা কি আর হবে? থামাটা কিন্তু ওই ওরা যখন বল ফেরত দিয়ে আসবে তার থামবে। আর মসফেটের ক্ষেত্রে কি হবে, যখনই তুমি প্রথম থেকে বন্ধ করে দিবা তখনই কিন্তু চার্জের ফ্লো বন্ধ। তার মানে মসফেটকে তুমি চালাইতে পারো, দ্রুততার সাথে অনও করতে পারবা, দ্রুততার সাথে অফও করতে পারবা, ডিউ টু বেসিক প্রপার্টি, একদম কনস্ট্রাকশন যে স্ট্রাকচার প্রপার্টি, সেই প্রপার্টির কারণে তুমি মসফেটকে দ্রুত চালাতে পারবা, দ্রুত বন্ধও করতে পারবা। কিন্তু মসফেটের কারেন্ট রেটিং তুমি বিজেটির মতন বাড়াইতে পারবা না। আর বিজেটির ক্ষেত্রে তুমি কারেন্ট রেটিং অনেক বাড়াতে পারবা, কিন্তু তোমার অপারেশন টাইম বেড়ে যাবে। তার মানে দ্রুত তুমি অনও করতে পারবে না, দ্রুত অফও করতে পারবে না, তার মানে তার রাইজ টাইমও বেশি, ফল টাইমও বেশি।
রাইজ টাইম এবং ফল টাইম যদি বেশি হয় তাহলে মসফেটকে বিজেটিকে হাই ফ্রিকোয়েন্সিতে অপারেট করতে পারবে না। এখন হাই ফ্রিকোয়েন্সি বলতে পারবে স্যার হাই ফ্রিকোয়েন্সি ডেফিনিশন কি? এট দি অর্ডার অফ মেগাহার্জ অ্যান্ড গিগাহার্জ হাই ফ্রিকোয়েন্সি। দেখা যায় আমরা হাই কারেন্ট মসফেট গুলাকে যে ফ্রিকোয়েন্সিতে চালাই, হাই কারেন্ট বিজেটি গুলাকে ওই ফ্রিকোয়েন্সিতে চালাই না। বোঝা গেছে? এটা হচ্ছে বিজেটি এবং মসফেটের বড় একটা কি ডিফারেন্স, পার্থক্য। এরপরে যদি আমরা মাঝামাঝি একটা চিন্তা করি, যেটাকে কিভাবে চিন্তা করা যায়, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আমি একটা মসফেটের যে আউটপুট, সেই আউটপুটটাকে আমরা একটা বিজেটির বেজে ইনপুট দেব। বোঝা গেছে? এটা হাই কারেন্ট, বোঝা গেছে? এখান থেকে হাই কারেন্ট ডিফাইন করবে। আচ্ছা, আর এই মসফেটে আমরা গেট ভোল্টেজ দেব। ওকে, এটা হচ্ছে এরকম। এটাকে আমরা বলি ইনসুলেটেড গেট। বাইপোলার ট্রানজিস্টর। ওকে, এটা শর্ট নেম হচ্ছে আইজিবিটি। এই বন্ধু কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এটা সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে তুমি চাইলে এটার ফ্রিকোয়েন্সি বিজেটি চাইতে বাড়াইতে পারবা, আর কারেন্ট মসফেটের চাইতে বাড়াইতে পারবা। তার মানে এটা হচ্ছে গিয়ে কারেন্ট রেটিং এবং ফ্রিকোয়েন্সি রেটিং দুইটার ক্ষেত্রেই মসফেট এবং কি বিজেটির মাঝে। আচ্ছা, তাহলে একটা ছোট দেখাই কম্পারেটিভ জায়গা। সেটা হচ্ছে আই বিজেটি is greater than IGBT is greater than I MOSFET. Okay, if BJT is less than if IGBT is less than if MOSFET. বুঝতে পারছো? জি স্যার। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, আমাদের যে নর্মাল কন্ট্রোল সার্কিট গুলো থাকে, কন্ট্রোল সার্কিট গুলো আমরা আসলে মাইক্রোপ্রসেসর দিয়ে চিন্তা করি। এই ছোট একটা টপিক দিয়ে আজকে শেষ করব। হ্যাঁ, মাইক্রোপ্রসেসর দিয়ে এদেরকে কন্ট্রোল করি। বাদ হয়ে গেল কেন? দাঁড়াও, মাইক্রোপ্রসেসর গুলা 10 মিলি অ্যাম্পিয়ার 5 মিলি অ্যাম্পিয়ার এর বেশি কারেন্ট দিতে পারে না মাইক্রোপ্রসেসরের আউটপুট পোর্ট গুলা। তাহলে আমরা যদি কন্ট্রোল করতে চাই, সে ফর এক্সাম্পল একটা বিজেটি আমার কত অ্যাম্পিয়ার 50 অ্যাম্পিয়ার দিচ্ছে, তাহলে এইটার এখানে অন্তত অ্যাটলিস্ট 1 অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া উচিত বেজে, ঠিক না? 1 অ্যাম্পিয়ার কারেন্ট লাগতে পারে। তাহলে এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট আমি মাইক্রোপ্রসেসর থেকে দিতে পারবো না। আমরা যে কাজটা করি, এইখানে আরেকটা বিজিটি বসাই দিই। এখন এইখানে আমরা মাইক্রোপ্রসেসর থেকে দেখা যাবে যে 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দিলে এদিক দিয়ে আমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে।
এই স্ট্রাকচারটাকে আমরা বলি, এই টোটাল এই স্ট্রাকচারটাকে আমরা বলি ডার্লিংটন পেয়ার। বোঝা গেছে? স্যার 1 এম্পিয়ার এর জন্য তো আমরা মসফেট ইউজ করতে পারি না, পারতাম না। হ্যাঁ, মসফেট দিলে ওটা আইজিবিটি। ও হ্যাঁ মসফেট স্যার। যখন দিচ্ছি তখন এটা হয়ে যাচ্ছে আইজিবিটি। আচ্ছা, এখন আইজিবিটি হচ্ছে গিয়ে মসফেট একটা লেয়ারে চিন্তা করা হয়, বিজিটা একটা লেয়ারে চিন্তা করা হয়। তাহলে মসফেট যখন আমরা চিন্তা করি বা আইজিবিটি হিসাবে আসি, তখন যেহেতু দুইটা ডিফারেন্ট স্ট্রাকচার, মাস্কিং ডিফারেন্ট হয়ে যায়, ওইটা সেটা ডিফারেন্ট হয়ে যায়, আইজিবিটির দাম বেশি। যে কারণে আমরা ডার্লিংটন পেয়ার নিজেরা বানাইও নিতে পারি। একটা ডার্লিংটন পেয়ার আমরা নিজেরাও বানিয়ে নিতে পারি, বা একটা আইজিবিটি টাইপ নিজেরাও বানিয়ে নিতে পারি। এই বাফারটা আমরা নিজেরাও তৈরি করতে পারি। তবে আজকালকার দিনে এগুলো সরাসরি কিনতে পাওয়া যায়। ইলেকট্রনিক্স প্রসেসিং অনেক ইয়ে হয়ে গেছে, তো চিপ হয়ে গেছে, যার জন্য এটা কিনতেই পাওয়া যায়। এই ডার্লিংটন পেয়ার বলো বা আইজিবিটি বলো, সরাসরি কিনতে পাওয়া যায়। তবে আইজিবিটির দাম আছে। তুমি যদি একটা 100 এম্পিয়ারের আইজিবিটি চিন্তা করো, ভালো কোয়ালিটি যদি হয়, সেটার দাম প্রায় 1000 খানেক হবে। 100 এম্পিয়ার 1000 ভোল্ট, বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। এখন মজার মজার আরো জিনিস পাওয়া যায়, বলেই ফেলি। সেটা হচ্ছে 3 ফেজ কন্ট্রোল রেকটিফিকেশন একবারে মডুলার আকারে কিনতে পাওয়া যায়। তুমি শুধু মাইক্রোপ্রসেসর থেকে ইনপুট দিবা। আচ্ছা, অনেক সময় ভিতরে ওইটাও দেওয়া দেওয়া থাকে, তুমি শুধু বাইরে থেকে কতটুকু চাও, মানে ফায়ারিং এঙ্গেলটা কত চাও সেটাও দিবা। বুঝা গেছে? এই জিনিসগুলো হচ্ছে গিয়ে অ্যাভেলেবল। ওকে, স্যার বলো। স্যার এই যে আইজিবিটি তে তো স্যার আমরা দেখলাম যে মসফেট দিয়ে স্যার এটা কন্ট্রোল করা হয়, মানে বিজিটিটা। এটা তো দুইটা ডিভাইস, মোটামুটি আমরা যদি ফিজিক্যালি চিন্তা করি যে দুইটা ডিভাইস আলাদা আলাদা, কিন্তু স্যার আইজিবিটি তো আমরা যেটা জানি যে একটা ডিভাইসই হয়, মানে বাজারে যেটা কিনতে পাওয়া যায় একটা ডিভাইসই তিনটা পা এক্স্যাক্টলি। তার মানে তুমি আসলে বাইরে থেকে যদি ডিভাইসটাকে দেখো, তাহলে দেখবা গেট, কালেক্টর, ইমিটার। তার মানে স্যার ভিতরে স্যার গেট, কালেক্টর, ইমিটার। আইজিবিটির মডেল নাম্বার সার্চ, যে কোনো একটা আইজিবিটি সার্চ দিয়ে দেখো। এখন আমি নাম ডাকি, এর মধ্যে তুমি দেখতে থাকো আইজিবিটি কি পাওয়া যায়। ইভেন বললাম তো, এখন ওই যে পুরো রেকটিফিকেশন সিস্টেম বা পুরো ইনভার্টার সিস্টেম একদম ওইভাবে মডুলার আকারে কিনতে পাওয়া যায় এখন। আমি তো সেটাই যেতে পারতেছি না তোমাদের সাথে, বললাম না তোমাদের ইলেকট্রনিক্স এর ব্যাকগ্রাউন্ড নিয়ে আসো না ভালো করে, যে কারণে ওই পড়াগুলোই যেতে পারি না। আমার তো দুঃখটা ওইখানেই। এগুলো এখন তোমাদের জানা উচিত, মানে এই জিনিসগুলো নিয়ে কাজ করবা, মডুলার সিস্টেম নিয়ে আমরা কাজ করবো এখন, এরকম লেভেলে চলে যাও। কারণ আমাদের এগুলো পড়াইতে গেলে অনেক সময় চলে যাচ্ছে, যে কারণে মডুলারের পড়াটা আমি আগাইতে পারি না। পুরোপুরি একটা বাক কনভার্টার বা পুরোপুরি একটা বুস্ট কনভার্টার বা পুরোপুরি একটা বাক বুস্ট সিস্টেম পুরো পাওয়া যায়। এখন আমি যদি ভিতরে কি আছে এটা খুব দ্রুত বুঝে ফেলি, তাহলে তো আমি একটু ওই পড়াটা তখন চলে যেতে পারি, যে স্যার তাহলে এটাকে আমি অপারেট করবো কিভাবে, ওই পড়াগুলো তখন দেখানো যায়। আচ্ছা, প্রেজেন্ট দাও, সবাই একটু কেয়ারফুল হও, হ্যাঁ, কারণ একবার দিয়ে ফেললে তারপর ঝামেলা হয়ে যায়। আরিফুল ইসলাম, নাই। মোহাম্মদ আবু দারদা, ইয়েস স্যার। মুশফিক রহমান, সালসাবিল ফারিয়া, প্রেজেন্ট স্যার। বারজানা মামা, Sir, present. নাদিয়া শারমিন মৌ, Yes, sir. মিনহাজ আবেদিন, সালমান হুদা, প্রেজেন্ট স্যার। ফারিয়া রহিম, Yes, sir. আমিয়া শারমিন, ইয়েস স্যার। হুমাইয়া হাসান, Yes, sir. সাদমান হক, মির্জা সালেম, স্যার। ইয়েস স্যার। মির্জা সালেম, ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যালো। ইয়েস স্যার। আনন্দ, আনন্দ নাই, আনন্দ সর্বরিয়া কি একটা টাইটেল আছে, আমি জানি না। সর্বরিয়া এটা কি সর্ববিদ্যা স্যার। সর্ববিদ্যা। আচ্ছা, সর্ববিদ্যা। না, ও কি উচ্চারণ করে এটা জানা দরকার, কারণ দয়ের উচ্চারণ দয়সিনের হয়, একটা টাইটেল আছে এরকম। তারও এইভাবে উচ্চারণ করে স্যার। হ্যাঁ, সর্ববিদ্যা। সর্ববিদ্যা, জি স্যার।
হ্যাঁ বুঝতে পারছি, সর্বজানেন যিনি আসলে বিদ্যা ইয়া ওইটা ইউজ করি। মুর্শিদা খাতুন, তারপরে আফিয়া মৌসুফা, খায়রুল হাসান, Yes, sir. আইজুল হাকিম, সামিউল ইসলাম, প্রেজেন্ট স্যার। আইজুল হাকিম নাই, ছিল তো। স্যার ছিল, ওর কারেন্ট চলে গেছে বললো। এস কে আব্দুর রহিম সাব্বির, Yes, sir. সিফাতুল আলম, ফাহমিদ আশরাফি, Yes, sir. মোহাম্মদ আসাদুজ্জামান, নুরুদ্দিন সাকিব, Yes, sir. The মুশির family রহমান Ashrafi সর্দার। আছে, sir. Yes, হ্যাঁ sir. দেখেছি, Present, sir. নুরুদ্দিন সাকিব, মশির রহমান সর্দার, খালেদুল ইসলাম, Yes, sir. Present, sir. আব্দুল্লাহ আল মুশাররফ, Yes, sir. সৈয়দ নাফিসা তাসলিম, Yes, sir. আসিফ বিন নিজাম, Yes, sir. মোহাম্মদ শাহিদ আমিন, Yes, ফারিয়া হায়দার চৌধুরী, Present, sir. মহসিনা তাহসিন, Yes, sir. মোহাম্মদ মোসাম্মদ আয়শা আবেদিন, Yes, sir. মোহাম্মদ তহিদুজ্জামান, সজল কুমার Yes, sir. ঘোষ, তহিদুজ্জামান, Yes, sir. রাকিবুল ইসলাম খান। Yes, sir. কেউ কি বাদ পড়ছো? স্যার সজল কুমার ঘোষ। কি হলো? আচ্ছা দেখো, আরিফুল ইসলাম আসো নাকি? একটু চেক করো সবাই আসো কিনা যাত্রা এসে। অনেকে কিন্তু আসলেই কষ্ট করে ক্লাসে আসে, মোবাইল টোবাইল চার্জ দিয়ে রেখে মোবাইলে ইয়া রেখে সবকিছু করে, যে কারণে আমি চাই না যে যারা কষ্ট করে ক্লাসে আসে তাদের অ্যাটেন্ডেন্স বাদ হয়ে যাবে। অনেকে আছে মনোযোগ দিয়ে ক্লাসও করে, পুরোটা ক্লাস করে, খাতাপত্র নিয়ে বসে সেভাবেই ক্লাস করে। দুই চারজন দুষ্টামি থাকবে ক্লাসে, কি আমার ক্লাসে কি সবাই সবসময় সবাই মনোযোগী? কেউ আসে দৌড়াইতে দৌড়াইতে, কেউ ক্লাস থেকে বেরিয়ে যেতে পারলে বেঁচে যায় কোন রকমে ঢুকে। ঠিক আছে, সবাই আছো? ওকে, তাহলে আজকের ক্লাসটা আপাতত এখানে শেষ। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা পরে যেতে যাব, আর চেষ্টা করবো আজকে দিয়ে দিতে, কিন্তু আমি এখন পর্যন্ত গত ক্লাসে নামাইতে পারতেছি না, কেন যে পারছি না জানি না, আজকে সলভ করতে পারবো, তো দিয়ে দিব, তোমরা সেগুলো ইয়ে করবা। স্যার আর যেহেতু ক্লাসের সাইজ অনেক বেশি হয়ে যায়, এক একটা ভিডিওর সাইজ প্রায় 200 মেগা করে হয়, ইএলএমএস এ দেওয়া যায় না, আমি তোমাদের ইমেল অ্যাড্রেসে পাঠাবো।